আমার মালকিনের ছোট মেয়ে রোজ রাতে তেল আর কলা নিয়ে রুমে যেত এবং কয়েক ঘন্টা পর বাইরে এলে সারা শরীর ঘামে পুরো ভিজে থাকত। সে সবার কাছ থেকে গোপনে এই কাজটা করত, কিন্তু আমার নজর তার উপর পড়েই যেত, কারণ সেই সময় আমি রান্নাঘরেই কাজ করতাম। আর এই কাজটা সে প্রতিদিনই করত। একদিন কলা আর তেল নিয়ে সে কী করে তার জানতে তার ঘরে লুকিয়ে পড়লাম। তার রুমে আসার কিছুক্ষণ পরে যা দেখলাম তা দেখে আমি বেহুশ হয়ে গেলাম, কেননা সেখানে তো আমার নাম তরি, আর আমি একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা মা মানুষের জমিতে কাজ করে কোনো রকমে দুবেলা খাবার জুটাতো। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। পরিবারে অভাবের কারণে আমার বাবা মা আমাকে লেখাপড়াও করাতে পারেনি। কোনো রকমে খেয়ে পড়েই বাঁচতাম। এভাবেই আমার বয়স 10 বছর হলো। বাবা মাকে মাঠে এরকম দিনরাত কাজ করতে দেখে আমার খুব খারাপ লাগতো, তাই আমিও কিছুদিন পরে তার সাথে কাজ করতে যেতাম। কিছুদিন পরে বাবার শরীরটা অসুস্থ হয়ে গেলে তাকে আমরা হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে ডাক্তার বলছিলেন 20,000 টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে এত টাকা নেই। সেই জন্য মা সেই জমিদারের কাছে গেলেন, যার জমিতে আমরা কাজ করতাম। তার কাছে হাত পেতে সাহায্য চাইলেন, কিন্তু জমিদার এত টাকা দিতে চাইলেন না। যদিও তার পক্ষে এই টাকা দেওয়া কোনো ব্যাপারই ছিল না, তার টাকার অভাব নেই, তবুও তিনি কোনো সাহায্যই করেননি। তাই বাবার চিকিৎসা করাতে না পারার কারণে তিনি আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। এখন আমাদের মাথায় আর বাবার হাত রইল না। কোনো রকমে আমি মা নিজেকে সামলে আবার কোনো রকমে জীবন কাটাতে লাগলাম। মা আর আমি কাজ করে কোনো রকমে নিজেদের পেটের জ্বালা মেটাতাম। জমিদার সাহেবের উপর আমার খুব রাগ হতো, কিন্তু আমি কিছুই করতে পারতাম না। একদিন শহর থেকে কিছু বড় লোক এলো জন্মদিন পালন করতে। তারা আমাদের গরিব মানুষদের মাঝে ভালো ভালো খাবার বিতরণ করেন। আমরা তো জন্মদিন কখন আসে তাও জানতাম না, কিন্তু সেই সব বড় লোকেদের দেওয়া খাবার ভালোভাবে খেয়ে আমরা তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। কিছুদিন এভাবেই কেটে গেল। তারপর একদিন হঠাৎ করে মা হার্ট অ্যাটাক করলেন এবং এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। এখন আমার উপর কষ্টের পাহাড় নেমে এলো। মাই আমার একমাত্র ভরসা, এখন সেও আমাকে ছেড়ে চলে গিয়েছেন। আমি একেবারে ভেঙে পড়েছিলাম। এমন পরিস্থিতিতে আমার কাকা আমাকে তার কাছে নিয়ে গেলেন। সর্বোপরি নিজের লোক নিজেরই হয়, আর পর পরই হয়। এই পার্থক্য এখন আমি বুঝতে পারলাম, কারণ আমার কাকা ও কাকিমা তাদের মেয়েকে ভালো খাবার এবং ভালো ভালো কাপড় দিতেন, আর তারা আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতেন। কিন্তু আমার সাথে ভালো করে কথা বলা তো দূর, আমার দিকে তাকাতও না যে আমার অবস্থা কেমন। যাই হোক, একে আমি আমার ভাগ্য বলেই মেনে নিলাম। একদিন আমি বাড়িতে বাসন পরিষ্কার করছিলাম, তখন আমার কাকা শহর থেকে ফিরে কাকিমাকে বললেন, শহরে এক বাড়িতে একজন কাজের মেয়ে দরকার, আমরা তরিকে সেখানে কাজে ঢুকিয়ে দিই। তরি ওখানে কাজ করতে থাকবে আর বাড়িতে টাকা আসতে থাকবে। আমার কাকিমা এতে খুবই খুশি হয়ে গেলেন। আর কেনই বা খুশি হবেন না, বিনা পরিশ্রমে টাকা যে পাচ্ছেন। পরের দিন কাকা আমাকে নিয়ে শহরে চলে গেলেন। সেখানে আমরা একটা বড় বাড়িতে গেলাম। সেখানে একজন মহিলা তার 2 মেয়েকে নিয়ে বসেছিলেন। কাকা আমার দিকে ইশারা করে বললেন, আজ থেকে এই আপনাদের বাড়িতে কাজ করবে। আমি একে সকালে নিয়ে আসব, আবার সন্ধ্যায় ফিরিয়ে নিয়ে যাব। তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আমি তার বাসার সব কাজ করতে পারবো কি না। নেড়ে হ্যাঁ বললাম। একজন মানুষের পক্ষে এত বড় বাড়ির সব কাজ করা খুবই কঠিন, কিন্তু আমি হ্যাঁ ছাড়া আর কী বা বলতে পারি। এখন মালকিন আমাকে আমার সমস্ত কাজ বুঝিয়ে দিলেন, আর আমি রান্নাঘরে কাজ করতে লাগলাম। সারাদিন কাজ করার পরে সন্ধ্যায় কাকা আমাকে বাড়িতে নিয়ে যেতেন। তারপর আমি সেখানে কিছু শুকনো খাবার খেয়ে গরমের মধ্যেই ঘুমিয়ে পড়তাম। পরের দিন কাকা আবার আমাকে মালকিনের বাড়িতে নামিয়ে দিতেন। কয়েকদিন এভাবেই চলতে থাকলো। একদিন মালকিনের বাড়িতে অনেক লোক আসায় কাজ অনেক বেশি ছিল, সেই জন্য মালকিন আমাকে সন্ধ্যায় বাড়িতে পাঠাননি। কাকাকে বললেন যে যে কয়েকদিন আমাদের অতিথিরা এখানে থাকবেন আপনি তরিকে এখানেই রেখে যান, কারণ এরা সবাই রাত করে খাবার খায়, যার কারণে রাতে অনেক কাজও থাকে। আমার কাকা আমাকে সেখানে রেখে নিজের বাড়িতে ফিরে আসেন। আমি অনেক রাত পর্যন্ত সেখানে কাজ করতাম এবং মালকিন আমাকে থাকার জন্য একটি রুম দিয়েছিলেন। কাকা কাকিমার বাড়ির চেয়েও
আমার এখানে ভালো লাগতো, কারণ এখানে আমি ভালো ভালো খাবার খেতে পেতাম আর ফ্যানসহ একটি ঘরে ঘুমাতে পারতাম। যখনই আমি মালকিনকে তার মেয়েদের সাথে দেখতাম, তখনই আমার মায়ের কথা মনে পড়ে যেত। কিছুদিন এভাবেই কেটে গেল। আত্মীয়রা চলে গেলেন। মালকিন আমাকে কাকার বাড়িতে ফেরত পাঠাননি। তিনি স্পষ্ট করে কাকাকে বলে দেন, তোরই এখন থেকেই এখানে থাকবে। এখন মালকিন আর মালকিনের ছোট মেয়ের সাথে আমার ভালোই বনতে শুরু করেছে। মালকিন উৎসবে আমাকে নতুন জামা কাপড় কিনে দিতেন। মালকিনের ছোট মেয়েটিও খুব ভালো ছিল। সে আমার সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু তার বড় মেয়ে খুব রাগ ছিল। সে আমাকে কাজের মেয়ে বলেই ডাকত, এমনকি আমার সাথে ঠিকমতো কথাও বলতো না। একদিন মালকিনকে মেয়েদেরকে নিয়ে দুদিনের জন্য কোনো বিয়ের অনুষ্ঠানে যেতে হয়েছিল। তাই মালকিন আমাকে তার বাড়ির দেখভাল করে রাখতে বললেন। সাথে আরও বললেন, তুমি এখানে থেকো আর ভালো করে দেখে শুনে রেখো। এখন এতদিন ধরে তাদের বাড়িতে থাকছি, তাই আমার উপর মালকিনের বিশ্বাস ছিল। কিন্তু আমি অস্বীকার করেছিলাম, কারণ এত বড় বাড়িতে আমার একা থাকতে ভয় লাগছিল। তখন মালকিন কাকাকে ডেকে আমার সাথে থাকতে বললেন। কাকা বলার সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং মালকিন চলে গেলেন। এখন আমি নিজের এবং কাকার জন্য রান্না করলাম। তারপর আমরা খেয়ে ঘুমাতে গেলাম। রাত 12টার দিকে কাকা ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। দরজা খোলার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। প্রথমে ভাবলাম তিনি বোধহয় রান্নাঘরের জল খেতে গেছেন, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরেও তিনি ফিরে আসেননি। তাই আমিও বের হলাম যে তিনি কোথায় গেলেন। এদিকে ওদিকে দেখার পর আমি মালকিনের ঘর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আমি সেই ঘরে যাওয়ার সাথে সাথে দেখি আমার কাকা মালকিনের আলমারিতে কিছু খুঁজছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি খুঁজছো? কাকা ভয় পেয়ে গেলেন এবং বললেন, কিছু না, আমি শুধু আলমারিটা কত সুন্দর সেটাই দেখছিলাম। বুঝলাম কাকা এখানে চুরি করার ধান্দায় আছেন। এত বড় বড় লোকের বাড়ি ফাঁকা পেয়ে কিছু লোকের মনে পাপ জেগে ওঠে। আর আমার কাকা তো গ্রামেও টুকটাক চুরি করতেন, কিন্তু আমার ভয় ছিল কাকা এখানে যেন কোনো গড়বড় না করতে পারেন। আমি চাইনি যে মালকিনের বিশ্বাস আমার উপর থেকে উঠে যাক। তাই আমি সারাক্ষণ আমার কাকার দিকে নজর রাখতে শুরু করলাম। এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়তাম না। এমনকি রাতে ঘুমের মধ্যেও আমি নার্ভাস অনুভব করতাম। এভাবে 2 দিন কেটে গেল আর মালকিন ও তার মেয়েরা ফিরে এলেন। তাদের ফিরে আসার পর কাকাও ফিরে গেলেন। মালকিন আমার জন্য কিছু কাপড় নিয়ে এসেছিলেন, যেগুলো পরে আমি খুব খুশি হয়েছিলাম। একদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখন খেয়াল করলাম মালকিনের ছোট মেয়ে অ্যানি তার ঘরে কলা আর তেল নিয়ে যাচ্ছে। সে চোরের মতো লুকিয়ে লুকিয়ে ঢুকছে, যেন কেউ তাকে দেখতে না পায়। আমি অবাক হয়েছিলাম যে অ্যানি দিদি কলা আর তেল দিয়ে কি করবেন। আসলে মালকিনের স্বামী কিছুদিন আগেই মারা গেছেন। তারপর থেকে তিনি তার 2 মেয়েকে নিয়ে একাই থাকতেন। অনেক জমি জমা এবং সম্পত্তি থাকার কারণে তাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। আমি অ্যানি দিদির ব্যাপারটা তেমন সিরিয়াসলি নিইনি, কারণ আমি ভেবেছিলাম যে তিনি পড়াশুনো করা মেয়ে, নিশ্চয়ই কিছু করছেন। প্রায় প্রতিদিনই অ্যানি দিদির বান্ধবীরা বাড়িতে আসত এবং তারা সবাই মিলে কিছু না কিছু প্র্যাকটিক্যাল করত। একদিন আমি অ্যানি দিদিকে জিজ্ঞেস করলাম, তোমরা সব মেয়েরা একসাথে কি করো? সে বলল যে আমরা সায়েন্স নিয়ে পড়ি, তাই আমাদের প্র্যাকটিক্যাল করতে হয়। তার কথায় আমি কিছুই বুঝতে পারিনি, কারণ আমি কোনোদিন স্কুলেই যাইনি। তাই পড়াশোনার কথাটা জানবো কিভাবে? শুধু এই কারণেই আমি অ্যানি দিদির কলা আর তেলের ব্যাপারটা উপেক্ষা করতাম। সবার খাওয়ার পর আমি বাসন ধুতাম, রান্নাঘর পরিষ্কার করতাম। এই সময় দিদিও প্রতিদিন ফ্রিজ থেকে কলা আর একটা পাত্রে তেল ঢেলে তার ঘরে নিয়ে যেত। এখন তো এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে। আমার রুম ছিল দিদির উল্টো দিকে। রাতে দিদি রুম থেকে বের হয়ে হাত মুখ ধুতো। তার সারা শরীর ঘামে ভিজে থাকতো। মাঝে মাঝে আমি জেগে থাকতাম, তাই এই সব দেখতে পেতাম। না হলে আমি দিদিকে বের হতে দেখতে পেতাম না, কারণ প্রতিদিন দিদি যে সময় বের হতো সেই সময় আমি ঘুমিয়ে পড়তাম। এখন আমি ভাবছি এটা পড়ালেখার বিষয় না বরং অন্য কোনো ব্যাপার। দিদি যদি পড়াশুনোর জন্য বা তার প্র্যাকটিক্যালের জন্য কলা আর তেল নিয়ে যেত, তাহলে কেন সেভাবে লুকিয়ে নিয়ে যাবে? আর সে কেন প্রতি রাতে এইসব করে? দিন রাত সবসময় এই চিন্তা আমার মাথাতে ঘুরত। দিদি ঘরে এগুলো দিয়ে কি করে?
আমি এই বিষয়ে মালকিনের সাথে কথা বলার কথা ভাবলাম। একদিন আমি মালকিনের ঘরে গিয়েছিলাম এবং তিনি ফোনের কারোর সাথে কথা বলছিলেন। তাই আমি কিছু না বলে সেখান থেকে চলে আসি। তারপর আমি ভাবলাম হয়তো অ্যানি দিদি অন্য কিছু করছে এবং আমি যদি কোনো কারণ ছাড়াই আমার মালকিনের সাথে কথা বলে ঘরের নাটক তৈরি করি তাহলে সেটা ভালো হবে না। তাই এই ব্যাপারটার দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দিলাম। একদিন ঘুম আসছিল না, বসে বসে মায়ের কথা ভাবছিলাম। তখনই অ্যানি দিদি ঘর থেকে বের হলেন। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। আমি বাইরে বেরিয়ে এসে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, দিদি তুমি কাঁদছো কেন? তখন দিদি প্রসঙ্গ পাল্টে বলল, কিছু হয়নি, তুমি গিয়ে ঘুমাও। এই বলেই সে তার রুমে চলে গেল। সারা রাত আমি এই চিন্তাই করছিলাম যে না জানি কি হলো, যে সবসময় হাসি খুশি অ্যানি দিদি এত রাতে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরোলো। এখন সারাদিন আমার মাথায় এই চিন্তাটাই ঘুরতে লাগলো যে অ্যানি দিদির কলা আর তেল নিয়ে রুমে যাওয়া, তারপর মাঝরাতে হাত ধুতে বের হওয়া, তার সারা শরীর ঘামে ভিজে থাকা এবং এত রাতে এভাবে কান্নাকাটি করে রুম থেকে বেরিয়ে আসা। আর সবচেয়ে বড় কথা হলো সে এসব করছে খুবই গোপনে। এখন তো আমার দিদির উপর সন্দেহ হতে শুরু করেছে, সে খারাপ কিছু করছে না তো। পরের দিন দিদি তার কলেজে গেল এবং বড় দিদি তার কোচিংয়ে। আমি মালকিনে চা দিয়ে তারপর আমি অ্যানি দিদির ঘরে যাওয়ার কথা ভাবলাম। দুপুরে মালকিন ঘুমিয়ে পড়ল। আমি অ্যানি দিদির রুমে গেলাম, কিন্তু রুমে সেরকম কিছুই দেখতে পেলাম না। সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আমি বাইরে এসে ভাবতে লাগলাম ব্যাপারটা কি। তারপর অ্যানি দিদি আর তার বড় বোন এলে আমি তাদের দুজনের জন্য খাবার বেড়ে দিলাম, কিন্তু অ্যানি দিদি খাবার খেতে চাইল না। সে সকালেও নাস্তা করেনি। আমি অনেকবার তাকে বলেছিলাম প্লিজ খাবার খেয়ে নাও, কিন্তু সে হঠাৎ আমার উপর রেগে গেল। তাই আমিও আর কিছুই বললাম না। কিছুক্ষণ পর ভাবলাম দিদিকে সব কিছু জিজ্ঞেস করব, কিন্তু তারপর আবার ভাবলাম আমি যদি জিজ্ঞেস করি আর সে যদি রেগে যায় তাহলে। আমি অ্যানি দিদির জন্য চিন্তিত ছিলাম, কারণ যখন থেকে আমি এখানে কাজ করতে এসেছি সে আমাকে কখনোই বুঝতে দেয়নি যে আমি কাজের মেয়ে, এবং সে আমার জন্য আমার কাকা কাকিমা থেকেও ভালো কিছু করেছে। কিছুক্ষণ পর আমার মাথায় চিন্তা এলো যে আজ রাতে আমি কেননা তার ঘরে চুপচাপ লুকিয়ে থাকি, আর দেখা যাক কি হয়। তারপর রাতে সবার খাওয়ার পর নিজে না খেয়ে দিদির ঘরে এক কোণে লুকিয়ে রইলাম। আমি সেই সময় লুকাই যখন দিদিকে দেখলাম রান্নাঘরে কলা আর তেল নিতে গিয়েছিল। এরপর দেখলাম দিদি রুমে এসে রুমের পিছনের দরজাটা খুলল। আমি ভাবছি সেদিন যখন আমি দিদির রুমে ঢুকেছিলাম তখন এই দরজাটা দেখিনি, হয়তো দেখতে না পাওয়ার কারণ দরজার সামনে একটি পর্দা ছিল। তারপর দেখলাম দরজা দিয়ে ভিতরে একজন লোক এলো। তারপর যা হলো তা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। হঠাৎ আমার হাতের চেন, যেটা আমার মা আমাকে মেলা থেকে কিনে দিয়েছিলেন, তা খুলে নিচেই পড়ে গেল। তার আওয়াজে দিদি বুঝতে পারল যে তার ঘরে অন্য কেউ আছে। সে উঠে সব দিকে তাকিয়ে আমাকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখল। আমাকে দেখে দিদি ঘাবড়ে গিয়ে আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছো, তাও এভাবে লুকিয়ে? তার রাগ দেখে আমি ভয় পেয়ে গেলাম। তারপর বললাম, আমাকে ক্ষমা করে দাও, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে লুকাইনি। আমি তোমাকে নিয়ে খুব টেনসড ছিলাম, কারণ আজকাল তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, আর সেদিন তুমি কাঁদতে কাঁদতে তোমার ঘর থেকে বের হচ্ছিলে। এরপর অ্যানি দিদি আমাকে সব বলল। সে খারাপ কিছু করছে না, বরং ভালোই করছে। সেই লোকটার দিকে ইশারা করে বলল, এটা আমার বাবার বাবা, আমার দাদু। বাবা মারা যাওয়ার পর মা এনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ইনি একটা মন্দিরে থাকেন, কিন্তু এই সব আমি দেখতে পারছিলাম না। আমি মায়ের সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি, তখন মা আমাকে খুব বকেন। তাই আমি অন্য একটা প্ল্যান বানালাম। পিছনে দরজা দিয়ে রাতে আমার দাদুকে আমি আমার রুমে নিয়ে আসি, সকালে তাকে আবার পাঠিয়ে দিই। আমি দিদিকে জিজ্ঞেস করলাম, কিন্তু কলা আর তেল কেন? তখন দিদি বলতে লাগলো, আমার দাদুর লিভার খুবই দুর্বল, যার কারণে তিনি বেশি খাবার হজম করতে পারেন না। এর জন্য তিনি দিনে একবারই খান। তাই সকালে কলেজে যাওয়ার সময় আমি তাকে খাবার খেতে দিতাম, আর রাতে উনি খাবার খান না, তাই আমি তাকে ফল খেতে দিতাম। আর যেহেতু কলা তার প্রিয় ফল, তাই আমি রোজ রাতে তার জন্য কলা নিয়ে আসতাম। মা আর দিদি যাতে জানতে না পারে তাই আমি লুকিয়ে এসব করতাম। আর দাদুর হাঁটুতে খুব ব্যথা, তাই আমি তেল নিয়ে আসতাম যাতে আমি তার হাঁটুতে ভালোভাবে মালিশ করতে পারি।
দীর্ঘক্ষণ মালিশ করার ফলে আমি ঘেমে ভিজে যেতাম এবং মালিশ শেষে আমার তেল মাখা হাত ধুতে বাইরে যেতাম। দিদি আরও বলল, সেদিন দাদুর শরীর খুব খারাপ ছিল আর আমি মায়ের সামনে অসহায়, তাই আমার চোখে জল এসে গিয়েছিল। দিদির এইসব কথা শুনে এখন আমার পুরো ভুল ভেঙে গেল। আমি কিছু না বলে আমার রুমে চলে গেলাম। আমি বারবার আমার মালকিনের কথা ভাবতে লাগলাম যে কিভাবে কেউ এত নিষ্ঠুর হতে পারে যে একজন বৃদ্ধ অসুস্থ শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিতে পারেন। কিন্তু আর একদিকে মনে মনে দিদিকে নিয়ে গর্ব অনুভব হচ্ছিল যে আজকের সময়ে খুব কম মানুষেরই এত ভালো মন থাকে, কিন্তু অ্যানি দিদির সেই মন ছিল। জানি না এই সমাজে কি হয়েছে যে কোনো ভাবনা চিন্তা ছাড়াই বৃদ্ধদের বাড়ি থেকে বের করে দেয়। এখন আমি সব বুঝতে পেরেছি যে যেই কষ্টের মধ্য দিয়েই বের হয় সেই বুঝতে পারে তার কষ্টটা কোথায় আর কষ্টের মূল্যটাই বা কত। ধন্যবাদ বন্ধুরা।